আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ইহসান তানভীর। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দমন হবে অন্যায়, অবিচার আর অশুভ শক্তির, আশা রাষ্ট্রপতির। রাজধানী গাবতলীতে টহলের সময় ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত। কর্মকর্তারা বললেন বিচ্ছিন্ন ঘটনা। দেশের অর্থনীতিতে দুই বিদেশি হত্যার কোনো প্রভাব পড়বে না, উদ্বেগের কিছু নেই আশ্বাস মন্ত্রীদের। বিএনপিকে জড়ানোয় ক্ষোভ মির্জা ফখরুলের। নিরাপদ সড়ক দিবসেই দুর্ঘটনায় প্রাণ গেল আরও 11 জনের, আহত 30। চালকদের প্রশিক্ষণের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের নবমী ও দশমী পালিত হয়েছে বৃহস্পতিবার। পঞ্জিকার তিথি অনুযায়ী গতবারের মতো এবারও নবমী দশমী হয়েছে একই দিনে। স্বর্গীয় দেবতাদের মুক্ত করতে মহিষাসুরকে 10 দিক থেকে আক্রমণ করে দেবী দুর্গা দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন স্বর্গে। তাদের দুর্গতি দূর করেছিলেন বলেই দেবীর নাম দুর্গা। সনাতন ধর্মের এই বিশ্বাস নিয়ে পৃথিবীকে শান্তিময় করতে কৈলাস থেকে দেবী আসেন পৃথিবীতে। দেখতে দেখতে শেষ হয়ে এলো দেবীর পিতৃগৃহে থাকার দিন। পঞ্জিকা মেনে একই তিথিতে শেষ হয় নবমী ও বিজয়া দশমী বিহিত পূজা। দর্পণ বিসর্জনেই শেষ হয় বিজয়া দশমী। সকল মাতৃভক্তগণ আনন্দ করছে, যেহেতু রাবণ বধ হয়েছে নবমীতে। এইভাবে যুগে যুগে মা সকল অশুভ শক্তি ধ্বংস করে এই পৃথিবীতে আমাদের শান্তিতে বসবাস করার মতো শুদ্ধ। ভক্তিভরে শেষবারের মতো দেবীকে অর্চনা করেন ভক্তরা। 4 দিনেই পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ায় ভক্তদের কাছে বিষাদের মতো। দেবী দুর্গা একদিকে সৌম্য মাতৃরূপ, অন্যদিকে ভীষণ মূর্তি। মা যখন চলে যাচ্ছে তখন আমার অনেক কষ্ট লাগবে। মনটা খুব ব্যথিত, খুব ভারাক্রান্ত যে পুজোটা শেষ হয়ে যাচ্ছে। আসলে আরেকটা দিন মাকে পেলে অনেক আনন্দ করতে পারতাম আমরা। দেবীর পায়ে অঞ্জলি দিয়ে পূজা শেষ করেন ভক্তরা। শুক্রবার সকালে হবে সিঁদুর খেলা। শান্তির বার্তা ছড়িয়ে দেবী দুর্গা এবারের মতো চলে যাচ্ছেন। পূজার মূল আনুষ্ঠানিকতা আজ শেষ হয়ে গেল। দেবী দুর্গা আসছে বছর আবার সবার মঙ্গল নিয়ে আসবেন, এমন অপেক্ষায় থাকছেন ভক্তরা। তবে দেবী যাবার বেলা অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠার যে শিক্ষা রেখে গেলেন, তাই হবে সবার প্রেরণা শক্তি। মুসলমানদের আশুরা তাজিয়া মিছিল ও হিন্দুদের প্রতিমা বিসর্জন একই সময় না করতে আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাল দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হবে প্রতিমা বিসর্জন। পরে তাজিয়া মিছিল হবে সন্ধ্যা 7টা থেকে রাত পর্যন্ত। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, ধর্ম সম্প্রদায়ের কিন্তু উৎসব সার্বজনীন। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন এই উৎসবের মধ্য দিয়ে সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তির দমন হবে। দুর্গাপুজো উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এই সময় তিনি বলেন, সার্বজনীন দুর্গোৎসব দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখে। রাষ্ট্রপতি বলেন, ধর্মনিরপেক্ষতা এদেশের মানুষের বৈশিষ্ট্য, অসাম্প্রদায়িক চেতনা বাঙালি জাতির গর্ব। আহ্বান জানান সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার। সব ধর্মের মূল বাণী মানব কল্যাণ, তাই বিশ্ব মানবতার জয় হবেই বলে আশা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদি অত্যন্ত জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে পালন করে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক, এ কামনা করি। দুই বিদেশি হত্যার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই হত্যাকাণ্ড নিয়ে বিদেশিদের উদ্বেগকে অযৌক্তিক বলছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সিলেটের দক্ষিণ সুরমায় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বিদেশি হত্যাকাণ্ড নিয়ে দূতাবাসগুলো যে বাড়াবাড়ি করছে তা ঠিক নয়। It's very wrong of certain embassies to issue such directives. Very wrong of them. বাংলাদেশে এমন কোনো অবস্থা হয় নাই যে এরকম করা দরকার। নিউ ইয়র্কে কত হাজার লোক মারা যায়, কতটা বাঙালি তার মধ্যে। এদিকে মানিকগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ দুর্গোৎসব প্রমাণ করে দেশে কোনো অশান্তি নেই। বিদেশিদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, যে সংশয়, এই সংশয় অমূলক এবং অযৌক্তিক। অন্যদিকে বরিশাল রামকৃষ্ণ মিশন মন্দির ঘুরে দেখার সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, খুব শিগগিরই খুনিদের বিষয়ে সবাই জানতে পারবে, বিদেশিরাও আশ্বস্ত হবে। যতক্ষণ পর্যন্ত না সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই মনে একটা সন্দেহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু আমাদের সরকার চায় অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষভাবে আসল দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা, সুতরাং একটু সময় লাগছে। তবে আমি মনে করি অতি শীঘ্র সবাই জানতে পারবে এবং বিদেশিরা আশ্বস্ত হবে। আর দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 2 বিদেশি হত্যায় বিএনপির কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সে ধরনের কিছু তথ্য সরকারের গোয়েন্দা সংস্থার কাছে চলে এসেছে। এখানে বিএনপির বেশ কিছু নেতার সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিদেশি ও ভারতের দুয়ারে না গিয়ে জনগণের দুয়ারে যেতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজধানীর গাবতলীতে নিহত হয়েছেন পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা। বৃহস্পতিবার রাতে বাসে তল্লাশির সময় এ ঘটনা হয়। তিনি কর্মরত ছিলেন দারুসালাম থানায়। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। তবে একে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তদন্তের পর জানা যাবে কারা জড়িত এর পেছনে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর গাবতলীর পর্বতা সিনেমা হলের সামনে নিয়মিত টহল চালাচ্ছিল পুলিশ। সে সময় বাস থেকে নামা এক যাত্রীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করতে যান দারুসালাম থানা পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা। এ সময় ওই ব্যক্তি তাকে ছুরি মেরে পালিয়ে যায়। তবে তার সাথে থাকা একজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ, যদিও এ নিয়ে তেমন কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট থানা পুলিশ। এই ঘটনা ঘটছে, বিস্তারিত পরে জানাবো। কয়জন ছিল? আপনারা কাউকে আটক করেছিলেন কিনা? এরকম আর জানা নেই। আমরা জেনেছি যে বাস থেকে নামার সময় দুজন যাত্রীকে তল্লাশির সময় আপনারা কি জানছেন এটা তো আমার জানা নেই, আমার জানা নেই, এই বিষয়ে জানা নেই। নিহত ইব্রাহিমের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলে। এর আগে গুরুতর আহত পুলিশের এই এএসআইকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। দুটো মেইন ইঞ্জুরি ছিল, একটা বুকে ডান পাশে এবং পেটে আর একটা, এবং পিঠের দিকে আর একটা ছোট ইনজুরি ছিল আর কি। এমার্জেন্সিতে এসেছে, আমার ইমার্জেন্সি ডিউটি ডাক্তার ওনাকে মৃত পেয়েছেন আর কি, পথে আনতেই মারা গেছেন। রাতেই সোহরাওয়ার্দী হাসপাতালে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরাবরের মতো এ ঘটনাকেও বিচ্ছিন্ন বলে খতিয়ে দেখার কথা জানান তারা। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আকস্মিকভাবেই ঘটেছে। তো আমরা বিষয়টা তদন্ত করছি, কিভাবে কেন এই ঘটনা ঘটালো এবং তার উদ্দেশ্যই বা কি, এগুলো আমরা দেখছি তদন্ত করে। পূজা ও আশুরা উপলক্ষে যখন নিচ্ছিদ্র নিরাপত্তার দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী, ঠিক তখনই প্রাণ হারালেন এক পুলিশ সদস্য। এদিকে র্যাবের গুলিতে বাড্ডায় নিহত হয়েছে জহিরুল হক বিজয় নামের একজন। র্যাব জানায়, বন্দুকযুদ্ধে মারা গেছে তালিকাভুক্ত এই সন্ত্রাসী। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 2 বিদেশি হত্যার সাথে বিএনপিকে জড়ানো অমূলক বলেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু ঘটলেই বিরোধী শক্তিকে দায়ী করা এ সরকারের রাজনৈতিক সংস্কৃতি। এদিকে বিএনপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছেন। বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ধরনের বক্তব্য অমূলক ও মন গড়া বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 2 বিদেশি হত্যায় আপনাদের দলকে জড়িয়ে অনেক রকমের তথ্য, এই সমস্ত অমূলক, বিভ্রান্তিমূলক
এবং দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দলকে যে কোনো বিষয়ে দায়ী করাটাই আপনার এখানে একটা প্রথা হয়ে দাঁড়িয়ে গেছে, যেটা হয়তো বা খুব কনভিনিয়েন্ট তাদের জন্য। এদিকে বিজয়া দশমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জায়গার মধ্যে ১৪ বিঘা বেদখল হয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে সম্পত্তি পুনরুদ্ধারে সরকারের কাছে দাবি জানান। বলেন, সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিএনপির অবস্থান। কাজেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় থেকে দৃঢ়তর হবে। দেবী দুর্গার কাছে আবেদন করুন যে বাংলাদেশেও যেন কোনো অসুর না থাকে। খুন, গুম, রাহাজানি, অন্যায় অনাচার, দখল, চাঁদাবাজি করে যারা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে, সেই অসুরদের যেন পতন হয়। দুর্গাপূজা ও মহররম একসাথে উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলেও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদ সড়ক দিবসে সড়ক মহাসড়কে দুর্ঘটনায় কেরানীগঞ্জ, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় নিহত হয়েছে অন্তত ৮ জন। এছাড়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরেছে আরও ৩ প্রাণ, আহত কমপক্ষে ৩০ জন। পুলিশ জানায়, ঢাকা মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরের মোল্লাপুল এলাকায় মাওয়া থেকে আসা একটি বাস শ্রমিকবাহী ভ্যানকে ধাক্কা দিলে নিহত হয় ২ শ্রমিক। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ২ জন। এদিকে দিনাজপুরের গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় ১ জন। হাসপাতালে মারা যায় আরও ২ জন। এছাড়া রাজশাহীর গোদাগাড়িতে বাসের ধাক্কায় নিহত হয়েছে নসিমনের ২ যাত্রী। চাঁপাইনবাবগঞ্জের নাচলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন। এদিকে চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় রাব্বি নামে সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন দেয়। এদিকে পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। সকালে রাজধানী শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সড়কের মৃত্যুর মিছিলে লাশের সংখ্যা কমানোর জন্য ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি চালকদেরও প্রশিক্ষণ থাকা দরকার বলে মনে করেন তিনি। এতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। অনুষ্ঠান শেষে একটি র্যালি শিল্পকলা থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমুদ্র পথে নয়, মানব পাচার হচ্ছে আকাশ পথেও। বিমানবন্দর দিয়ে শত শত বাংলাদেশি পাচার হচ্ছে মালয়েশিয়ায়। ভুক্তভোগীরা জানিয়েছেন, ভুয়া ভিসায় তাদের পাঠানো হলেও কোনো বিমানবন্দরেই তারা ধরা পড়েনি। ধরা পড়ে মালয়েশিয়ার কাজে যোগ দিতে গিয়ে। মালয়েশিয়া থেকে ফিরে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সরাসরি জনশক্তি রফতানি বন্ধ থাকায় অবৈধ পথে ধনী দেশ মালয়েশিয়ায় পাড়ি জমাতে চান বাংলাদেশি অনেকেই, যার বড় প্রমাণ চলতি বছরের সমুদ্রপথে মানব পাচার ও মালয়েশিয়ায় গণকবর সন্ধান পাওয়া। এবার আরও অবাক করা তথ্য, আকাশপথেও মানব পাচার। ভালো কাজের প্রলোভনে ৩ থেকে ৮ লাখ টাকায় মালয়েশিয়ায় লোক পাঠায় একটি চক্র। পাসপোর্টে ভুয়া ভিসা লাগিয়ে পাঠানো হয় বিমানবন্দরে। সেখানে যাত্রীদের দিক নির্দেশনা দেওয়া হয় মোবাইল ফোনে। নতুন করে সামনে তাকান করে ৮ নম্বর কাউন্টারে আমার নিল। নেওয়ার পরে কিছুক্ষণ দাঁড়াইলে সিরিয়ালে দাঁড়াইলে আপনার পাসপোর্টও সিল মারবে। সিল মারার পরে আপনি এই সাইডে চলে যায় বসবেন। পরে আমাকে কভার কল দিয়ে ওরা আর বিজনেস হয় না। আমার পরে কল দেওয়ার পরে আমি ৮ নম্বর কাউন্টারে যাই। ওখানে যাইয়া ওর সাথে কথা বলে বলেছি যে তোমার এয়ারপোর্টে ফ্লাইটটা হবে, সিলটা হবে, হওয়ার পরে তুমি চলে যেতে পারবা। বিনা বাধায় ঢাকার ইমিগ্রেশনের মতো কুয়ালালামপুর বিমানবন্দরও পেরিয়ে যান তারা। কেউ বিপত্তিতে পড়েন বিমানবন্দরের বাইরে, কেউ বা কাজে যোগ দিতে গিয়ে। আসার পর দেখি আমার পাসপোর্টটা সঠিক না, আমার পাসপোর্টটার যে সফটটা ছিল এটা লাগতেছে না। প্রতারিত অনেকেই কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে শরণাপন্ন হয়েছেন। ট্রাভেল পারমিটে কোনো রকমে দেশে ফেরার আকুতি তাদের। আমাদের থেকে পাসপোর্ট নিয়ে গেছে, দালাল কোথায় গেছে পাচ্ছে না। এখন কাগজপত্র সব আমার কেড়ে নেওয়ার পর আমাকে বলে যে তুই এখন ঘাটা দেখে ঘাটালে, মানে তোমার চিনি না, এ বলার পর আমার 4.5 লাখ টাকা লাগে। বিষয়টি নতুন শুনলেন বলে জানান দূতাবাস কর্মকর্তা। তবে কেউ দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। আমি আপনাকে নিশ্চিত করতে পারি এবং আপনার মাধ্যমে অন্যদেরকেও জানিয়ে দেন যে আমাদের এখানে ট্রাভেল পারমিটের জন্য আসলে ওই দিনই আমরা ট্রাভেল পারমিট তাদেরকে ইস্যু করে দিই। শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে এই অনিয়ম বন্ধ হবে বলেও আশা করছেন দূতাবাস সংশ্লিষ্টরা। সমুদ্রপথে অবৈধভাবে মানব পাচারের ঘটনা নতুন নয়, তবে বিমানবন্দর দিয়ে ভুয়া ভিসা নিয়ে মানব পাচারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা, সেই সাথে বাংলাদেশ দূতাবাসও।
আর এ কারণে প্রশ্ন দেখা দিয়েছে দুটি দেশের ইমিগ্রেশনকে ম্যানেজ অথবা ফাঁকি দিয়ে কিভাবে কাজ করছে সংঘবদ্ধ চক্রটি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে ভারতীয়দের মুগ্ধ করতে পেরে খুব খুশি দেশটিতে সফরে যাওয়া শত তরুণী। তাদের আশা সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। দিল্লি থেকে ফিরে এস.এম. ফয়েজের রিপোর্ট। দিল্লিতে রাষ্ট্রীয় সফরে সংস্কৃতি আদান প্রদানে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় তুলে ধরার চেষ্টা করেছে শত তরুণী। সফরে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা ঘুরে দেখেছে তারা। দিল্লি, আগ্রা, তাজমহল, কুতুব মিনার দেখার পর সাংস্কৃতিক সন্ধ্যা, যা আকৃষ্ট করে সবাইকে। রাজস্থানে নাচ গানের আসর ছিল তুলনামূলক বেশি মনোমুগ্ধকর। অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে চোখে মুখে তৃপ্তির ছাপ ভারত ফেরত তারুণ্যের। জাতীয় সঙ্গীত গাওয়ার অনুভূতিটা অন্যরকম ছিল। আমরা আমাদের সংস্কৃতিগুলো ওখানে সুন্দর মতো উপস্থাপন করতে পেরেছি। এভাবে নিজের দেশকে তুলে ধরা এবং 100 জনের সামনে আমার যে সেই সৌভাগ্যটা হয়েছিল, আমি এতে গর্বিত ও আনন্দিত। অন্য দেশের মাটিতে যখন নিজের পতাকাকে হাতে তুলে ধরে বিভিন্ন স্থান দর্শন করলাম, তখনকার অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না। রাজস্থানের ব্যাপারটা বিশেষ করে যে ওখানকার কালচারগুলো আসলে আমাদের সাথে একেবারেই যায় না, তো সেই জিনিসগুলো আসলে অনেক বেশি অনুপ্রাণিত করেছে আমাকে। ভিনদেশে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন আবেগে যেন অন্য জগতে নিয়ে যায় সবাইকে। অবচেতনে সেই দৃশ্য বারবার ভেসে ওঠে চোখের সামনে। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর লন্ডনে আবারও হামলা। বিপিএল এর দেশি 63 ক্রিকেটারের সাথে 42 বিদেশি ক্রিকেটারকে বেছে নিয়েছে 6 ফ্র্যাঞ্চাইজি। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আপিল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরীর ওপর লন্ডনে আবারও হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইয়র্ক হলে দুর্গাপূজার অনুষ্ঠান দেখে বাসায় ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। ফেসবুকে মেয়ে নাদিয়া চৌধুরীর স্ট্যাটাস থেকে জানা যায়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তার মেয়েকে নিয়ে দুর্গাপূজার অনুষ্ঠান থেকে বেরিয়ে গাড়িতে উঠতে রাস্তা পার হচ্ছিলেন। অজ্ঞাত পরিচয়ের কয়েক যুবক এ সময় তার পরিচয় জানতে চায় এবং সাথে সাথেই তার উপর হামলা করে। এতে তিনি মাটিতে পড়ে যান। হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তবে কাউকে আটক করা যায়নি। এর আগে 2012 সালে লন্ডনে বাড়ির সামনে আরেকবার হামলা হয় তার উপর। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরাকের কিরকুকে আইএস জঙ্গিদের কবজা থেকে অন্তত 70 জনকে উদ্ধার ও গণহত্যার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে এক মার্কিন সেনা ও 5 জঙ্গি নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে বলা হয়, কিরকুকের হাউ ইজা শহরে জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা একটি বন্দিশালায় যৌথ বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়। বন্দীদের বেশিরভাগই শিয়া মতাদর্শী হলেও তাদের মধ্যে সরকারি বাহিনীর অন্তত 20 সদস্য ও সুন্নি রয়েছে। সেখানে খুঁড়ে রাখা অনেকগুলো
কবরের সন্ধান পাওয়ার ধারণা করা হচ্ছে গণহত্যার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। এই অভিযানে মার্কিন সেনাদের সাথে কুর্দি পেশমেরগা বাহিনীও অংশ নেয়। জঙ্গিদের সাথে সংঘর্ষে গুরুতর আহত এক মার্কিন সেনা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বছর থেকে ইরাকের যৌথ বাহিনীর আইএস বিরোধী অভিযান শুরুর পর এই প্রথম কোনো মার্কিন সেনা নিহত হল। এবারে ক্লেমন খেলা সংবাদ। শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ প্লেয়ার বাই চয়েস। 6 আইকনকে লটারির মাধ্যমে ভাগ করে নিয়েছে 6 ফ্র্যাঞ্চাইজি। আইকন সহ দেশি 63 ক্রিকেটারের সাথে 42 বিদেশি ক্রিকেটারকেও বেছে নিয়েছে 6টি ফ্র্যাঞ্চাইজি দল। বিপিএল এ মাঠ মাটাতে আসছেন ক্যারিবীয় টর্নেডো ক্রিস গেইল, মিস্টার ডিপেন্ডেবল সাঙ্গাকারা ও বুম্বু মাফ্রেদির মতো ক্রিকেটাররা। নিলামের পোশাকি নাম প্লেয়ার বাই চয়েস, যেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্ধারিত মূল্যে নিজেদের পছন্দের খেলোয়াড়কে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সাথে বিদেশি ক্রিকেটাররাও পেয়েছেন নিজ নিজ দল। তবে বিপিএল এর এই খেলোয়াড় পছন্দের লটারিতে সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন দেশের 6 আইকন ক্রিকেটার, আর তাদের বাছাই হলো সবার শেষে, যেখানে লটারির মাধ্যমে আইকন ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন ফ্র্যাঞ্চাইজিরা। লটারিতে প্রথম সুযোগ পেয়ে সাকিব আল হাসানকে নিজ দলে টেনে নিয়েছে রংপুর রাইডার্স। মাশরাফি বিন মুর্তজাকে বেছে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঘরের ছেলে তামিমকে হাতছাড়া করেনি চিটাগাং ভাইকিংস। বরিশাল বুলসের পছন্দ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমকে দলে টেনেছে সিলেট রয়্যালস। আর ঢাকা ডায়নামাইটসের তাবুতে নাসির হোসেন। নাসিরের সঙ্গে ঢাকা নিয়েছে পেস সেন্সেশন মুস্তাফিজকে। শামসুর রহমান শুভ, ফরহাদ রেজাদের পাশাপাশি দলে ভিড়িয়েছে মোসাদ্দেক হোসেন, সৈকত আলীদের মতো তরুণ তুর্কিদের। বিদেশি ক্রিকেটার সংগ্রহেও ভালোই মুন্সিয়ানা দেখিয়েছে দলটি। কুমার সাঙ্গাকারা, রায়ান টেন্ডাস্কেটে, মোহাম্মদ ইরফান, ইয়াসির শাহ, নাসির জামশেদ সহ 8 বিদেশিকে দলে টেনেছে তারা। চিটাগাং ভাইকিংসে তামিমের সঙ্গী তার ভাই নাফিস ইকবালও। জাতীয় দলের তারকাদের মধ্যে এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, নাইম ইসলাম, ইলিয়াস সানি, এনামুল হক জুনিয়র, শফিউলদের দিয়ে ব্যালেন্স স্কোয়াড তাদের। বিদেশি তারকাদের মধ্যে 2 ভাই উমর ও কামরান আকমল, মোহাম্মদ আহমেদ, চামারা কাপুগেদারা সহ আছে 7 বিদেশি ক্রিকেটারও। ক্রিস গেইল, ব্রেন্ডন টেইলর, মোহাম্মদ সামি সহ 7 জনকে দলে টেনে বিদেশিদের কোটা ভালোই শক্তিশালী করেছে বরিশাল বুলস। আইকন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সাব্বির রহমান, শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী, রনি তালুকদারদের নিয়ে দেশি কালেকশনেও যথেষ্টই শক্তিশালী তারা। রংপুর রাইডার্স প্লেয়ার বাই চয়েসে শুরু থেকেই দেখিয়েছে চমক। আইকন সাকিবের পাশাপাশি হালের সেন্সেশন সৌম্য সরকার, 3 বাহাতি স্পিনারের সঙ্গে জহুরুল ইসলাম, মোহাম্মদ মিথুনদের নিয়ে শক্তির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে তারা। 2 ক্যারিবিয়ান ড্যারেন সামি, লেন্ডন সিমন্সের পাশাপাশি বিদেশি কোটায় আছেন লঙ্কান থিসেরা পেরেরা, সেনানায়ক সহ 6 জন। সিলেট সুপারস্টার্সের বড় আকর্ষণ বুমবুম আফ্রিদি। আছেন ক্যারাম বোলার অজন্তা মেন্ডিস। বিদেশি কোটায় যোগ হয়েছেন আরও 4 জন। দেশি ক্রিকেটারদের মধ্যে আইকন মুশফিকুর রহিমের সাথে আছেন মুমিনুল হক, রুবেল হোসেন, জুনায়েদ সিদ্দিকিরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পছন্দের কালেকশন আইকন মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিংয়ে তাদের ভরসা জাতীয় দলের লিটন দাস, ইমরুল কায়েস ও শুভাগত হোম। বিদেশিদের মধ্যে আছেন শোয়েব মালিক, মার্লন স্যামুয়েলস, সুনীল নারিন, আহমেদ শেহজাদের মতো তারকারা। দল হিসেবে পিছিয়ে নেই তারা। প্লেয়ার বাই চয়েসে ঢাকা, সিলেট ও রংপুর 9 জন করে এবং বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম 10 জন করে দেশি ক্রিকেটার দলে নিয়েছে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দমন হবে অন্যায়, অবিচার আর অশুভ শক্তির, আশা রাষ্ট্রপতির। রাজধানী গাবতলীতে টহলের সময় ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত। কর্মকর্তারা বললেন বিচ্ছিন্ন ঘটনা। দেশের অর্থনীতিতে 2 বিদেশি হত্যায় কোনো প্রভাব পড়বে না, উদ্বেগের কিছু নেই আশ্বাস মন্ত্রীদের। বিএনপিকে জড়ানোয় ক্ষোভ মির্জা ফখরুলের। নিরাপদ সড়ক দিবসে দুর্ঘটনায় প্রাণ গেল আরও 11 জনের, আহত 30। চালকদের প্রশিক্ষণে তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।